বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পদার্থবিজ্ঞান শিখন থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব। বিষয়টার শিরোনাম হচ্ছে বৈজ্ঞানিক সাক্ষরতা। ছবিগুলো দেখুন, ভাবুন, আমাদের দেশের প্রেক্ষাপটে এই ছবিগুলো দেওয়া হয়েছে। তো বৈজ্ঞানিক সাক্ষরতার আগে আমরা কিছু কথা বলে নিতে চাই যে সাক্ষরতা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সঙ্গে সাক্ষরতার এবং সাক্ষরতার সঙ্গে উন্নয়নের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যে দেশের সাক্ষরতার হার যত বেশি, সে দেশ তত উন্নত। সাক্ষর জাতি আমরা জানি যে সচেতন জাতি। আর সাক্ষরতা শব্দটি আপেক্ষিক এবং এক এক দেশে এক এক রকমভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সাক্ষরতাটাকে। কালের পরিক্রমায় যুগের চাহিদার প্রেক্ষিতে পরিবর্তিত হয়ে পরিণত হয়েছে কিংবা হচ্ছে সাক্ষরতা শব্দের অর্থটি। তো এই বিষয়ে আমরা বিস্তারিত যখন সাক্ষরতা শব্দটা নিয়ে কথা বলবো তখন আলোচনা করব। আর আজকের যে আলোচনার বিষয় যে বৈজ্ঞানিক সাক্ষরতা, এইটা বিষয়ে সামান্য একটু কথা বলি যে বৈজ্ঞানিক সাক্ষরতা সম্পন্ন একজন মানুষ তার প্রকৃতি, পরিবেশ ইত্যাদি সম্পর্কে যেমন সচেতন, তেমনি সচেতন বিজ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে সুরক্ষিত করা, পরিবর্তনশীল পরিবেশের সাথে টিকে থাকতে কৌশলী হওয়া, তার জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ সব কিছুতেই আমরা বিজ্ঞানের ছোঁয়া দেখতে পাব। উন্নত বিষয়গুলোতে এইরকম বৈজ্ঞানিক সাক্ষরতা ছাপ আমরা প্রায় প্রতিটি নাগরিকের কর্মে কর্মে আমরা দেখতে পাই। যেমন আমি উদাহরণস্বরূপ একটু বলি যে আমাদের জীবন বাঁচানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হচ্ছে পানি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বিশুদ্ধ পানি খাবো না নিরাপদ পানি খাবো? একজন বৈজ্ঞানিক সাক্ষরতা সম্পন্ন ব্যক্তি এই বিষয়টি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন যে কোন পানিটা তার শরীরের জন্য প্রকৃতপক্ষে উপকারী, এবং সে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হবেন যে আমরা নিরাপদ পানি খাব। তো এইরকম যে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি, যেমন আমরা অনেক সময় বাজার থেকে একটা ব্র্যান্ডের সাবান কিনে নিয়ে আসি, সাবানের গায়ে কি লেখা আছে, এটা কোন গ্রেডের সাবান, সেটা কিন্তু আমরা কখনো দেখি না। এটা কি এ গ্রেডের সাবান, দ্বিতীয় গ্রেডের না তৃতীয় গ্রেডের? কিন্তু একজন বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর ব্যক্তি কিন্তু এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে এসেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কোন সাবানটি তিনি ব্যবহার করবেন। তো আমরা ধীরে ধীরে আলোচনায় অগ্রসর হব। প্রথমে আমরা দেখব যে আজকের আলোচনার শিখনফল কী। যে কেবলমাত্র একটি শিখনফলকে সামনে রেখেই আজকের আলোচনাটা শেষ করব। সেটা হচ্ছে বৈজ্ঞানিক সাক্ষরতা কী, তা আলোচনা শেষে ব্যাখ্যা করতে পারবেন আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো শুরু করা যাক। প্রথমেই আমরা আপনাদের কাছে বলি যে সাক্ষরতা কী। এই শব্দটার সাথে সবাই আমরা কম বেশি পরিচিত। তো একটু মিলিয়ে নিন আপনাদের যে সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর জ্ঞান সম্পন্নতাকেই বোঝায়।
আমি প্রথম আলোচনার শুরুতে যেমন বলেছিলাম যেটা এটা একটা আপেক্ষিক এবং যুগের চাহিদার প্রেক্ষিতে এটি পরিবর্তিত হচ্ছে, পরিণত হচ্ছে। তাই এখানেও সংজ্ঞাটা কিন্তু এরকমভাবেই দেওয়া হয়েছে যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর পরিধি। এখন শুধু স্বাক্ষর জ্ঞান থাকলেই সাক্ষরতা বলা চলে না। তাহলে কী হবে, যে বাংলাদেশের ভৌগোলিক পরিসরে সাক্ষরতা শব্দের প্রথম উল্লেখ দেখা যায় 1901 সালে লোক গণনার অফিসিয়াল ডকুমেন্টে। শুরুতে স অক্ষরের সঙ্গে অর্থাৎ নিজের নাম লিখতে যে কয়টি বর্ণমালার প্রয়োজন তা জানলেই তাকে স্বাক্ষর বলা হতো। 1940 এর দিকে লেখাপড়ার দক্ষতাকে সাক্ষরতা বলে অভিহিত করা হতো। 60-এর দশকে পড়া ও লেখার দক্ষতার সঙ্গে সঙ্গে সহজ হিসাব নিকাশের যোগ্যতা সম্পন্ন মানুষকেই স্বাক্ষর মানুষ হিসাবে পরিগণিত হতো। 80-র দশকে লেখাপড়া ও হিসাব নিকাশের পাশাপাশি সচেতনতা ও দৃশ্যমান বস্তু সামগ্রী পঠনের ক্ষমতা সাক্ষরতার দক্ষতা হিসাবে স্বীকৃত হয়। আরও বলা যায় যে বর্তমানে ভাষাগত সাক্ষরতা ও গাণিতিক সাক্ষরতার সাথে বৈজ্ঞানিক সাক্ষরতা অর্জনও শিক্ষার অন্যতম লক্ষ্য। একজন মানুষ ভাষাগতভাবে সাক্ষর এটি বলতে আমরা বুঝি যে মানুষটি কোনো লেখা পড়ে বুঝতে পারেন, দৈনন্দিন কাজগুলো লিখতে পারেন, কোনো কিছু শুনে বুঝতে পারেন ও প্রয়োজনীয় কথাগুলো বলতে পারেন। আর সাধারণভাবে গাণিতিক সাক্ষরতা বলতে আমরা বুঝি যে একজন মানুষ দৈনন্দিন কাজকর্মের হিসাব করতে বা রাখতে পারেন, এটা অত্যন্ত সাধারণ সেন্সে বলা হয়। তো বৈজ্ঞানিক সাক্ষরতা কি? শুরুতেই আমরা যেমনটি বলছিলাম যে বৈজ্ঞানিক সাক্ষরতা সম্পন্ন একজন মানুষ তার চারপাশের পরিবেশ, নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মঙ্গলের ব্যাপারে বিবেচনাপ্রসূত বা সচেতন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে অবশ্যই বিজ্ঞানের জ্ঞান অর্জনে আগ্রহী হতে হবে। সাথে সাথে তাকে অনুসন্ধানী হতে হবে। তাকে বৈজ্ঞানিক ইস্যুতে আলোচনায় অংশগ্রহণে সক্ষম হতে হবে এবং অন্যদের দাবিকৃত বক্তব্য প্রশ্ন করে যাচাই বাছাই করতে হবে। বৈজ্ঞানিকভাবে সাক্ষর হতে হলে একজন মানুষকে বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের সাথে সাথে তার বিজ্ঞানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং সবশেষে তাকে কিছু বৈজ্ঞানিক মূল্যবোধ অর্জন করতে হবে। আরও বলা যায়, আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক সাক্ষরতা মানুষকে নিরাপদ পানি, পুষ্টিকর খাদ্য, রোগ প্রতিরোধ, জরুরি ও প্রয়োজনীয় শক্তির যোগান খোঁজা, পরিবেশ বান্ধব কর্মসূচি প্রণয়ন কিংবা মেনে চলা ইত্যাদি বিষয়ে ইতিবাচক আচরণে সাহায্য করে। সর্বোপরি পরিবর্তনশীল জলবায়ুতে টিকে থাকার নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হলে তা প্রশমন কিংবা মোকাবেলায় ইতিবাচক আচরণে সাহায্য করে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলোতে ন্যূনতম সাধারণ জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ইতিবাচক মানসিকতা অর্জন হয়। তো আমরা বৈজ্ঞানিক সাক্ষরতা সম্পর্কে একটু আলোচনা করলাম। এইবার বৈজ্ঞানিক সাক্ষরতা সম্পন্ন একজন ব্যক্তির ন্যূনতম কী কী বৈশিষ্ট্য থাকবে
সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একজন বৈজ্ঞানিক সাক্ষ্যসম্পন্ন ব্যক্তি তার চারপাশের প্রকৃতি পরিবেশ বুঝতে আগ্রহী হবেন। বিষয়গুলো আমরা পরবর্তীতে ব্যাখ্যায় যাব। দ্বিতীয়ত, তার চারপাশের পরিবেশ, নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মঙ্গলের ব্যাপারে সচেতন সিদ্ধান্ত গ্রহণ করেন। তৃতীয়ত, কোনো একটি সমস্যা শনাক্ত করে অনুসন্ধানের মাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তি করে সিদ্ধান্ত নেন। চতুর্থত, বিজ্ঞান সম্পর্কিত ইস্যু বা বিষয়ে আলোচনায় অংশ নিতে সক্ষম। আর পঞ্চমত বা সর্বশেষ আমরা বলতে পারি যে অন্য কারো দাবি করা কোনো বিষয় বা বক্তব্য খোলা মনে শোনেন, তার সম্পর্কে প্রশ্ন করেন এবং যাচাই করার পর তা গ্রহণ বা বর্জন করেন। এই যে বৈশিষ্ট্যগুলো, এখানে 5টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। ন্যূনতম এই 5টা বৈশিষ্ট্য একজন মানুষের মধ্যে থাকলে আমরা তাকে বৈজ্ঞানিকভাবে সাক্ষরতা সম্পন্ন ব্যক্তি বলে অভিহিত করতে পারি। চলুন এই বৈশিষ্ট্যগুলো আরেকবার আলোচনা করি। যে প্রথমে আমরা বলবো প্রথম বৈশিষ্ট্যের প্রেক্ষিতে যে বৈজ্ঞানিক সাক্ষরতার প্রথম শর্তই হলো একজন মানুষ তার চারপাশের প্রকৃতি ও পরিবেশকে বুঝতে কিংবা অনুধাবন করতে আগ্রহী হবেন। একজন মানুষের আগ্রহ না থাকলে কোনোভাবেই তাকে কোনো বিষয়ে জানানো সম্ভব নয়। কারো যদি কোনো কিছু সম্পর্কে আগ্রহ বা কৌতূহল থাকে তাহলে সে নিজেই প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে নিতে পারেন। একদম স্বাভাবিক কথা, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার নিজের ক্ষেত্রেও আপনি যদি আপনাকে দিয়ে বিবেচনা করেন যে আপনি কেবলমাত্র যখনই কোনো একটা বিষয়ে কৌতূহলী হবেন, আগ্রহী হবেন, তখন আপনি আপনার সামর্থ্য সবটুকু দিয়েই কিন্তু এই সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে এখানে যেহেতু বিজ্ঞানের সাথে প্রকৃতি এবং পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত, তাই প্রকৃতি পরিবেশকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর কি। তাই বৈজ্ঞানিক সাক্ষরতার সাথে প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কিত তথ্যকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বিজ্ঞান সম্পর্কিত ইস্যু বা আলোচনায় অংশ নিতে সক্ষম হওয়া। বিজ্ঞান বিষয়ক ইস্যু আলোচনার জন্য একজন মানুষের বিজ্ঞানী হওয়া বা বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, তবে তাকে অবশ্যই প্রয়োজনীয় বিজ্ঞানের জ্ঞান ও বিজ্ঞান কিভাবে কাজ করে তা বুঝতে হবে। এই প্রসঙ্গটা আমরা একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করব। সেটা হচ্ছে যেমন এরকম একটা খবর উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পত্রিকায় খবর বের হলো যে মানুষের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করা সম্ভব, অর্থাৎ ভবিষ্যতে মানুষ আর বৃদ্ধ হবে না। ধরুন যে এরকম একটা খবর প্রকাশিত হলো এবং আরও বলা হচ্ছে যে সেখানে বিজ্ঞানীরা ইঁদুরের উপর পরীক্ষা করে দেখেছেন যে ইঁদুরের বুড়িয়ে যাওয়া বিলম্বিত করা সম্ভব। এটা হচ্ছে বিজ্ঞানীদের ফাইন্ডিংস। তো এখন কি ঘটতে পারে, যিনি বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর, অর্থাৎ বিজ্ঞানীরা কিভাবে কাজ করেন, বিজ্ঞান কিভাবে কাজ করে এ বিষয়ে তাদের কিন্তু দৃষ্টিভঙ্গি একরকম হবে, তাদের রিয়াকশন একরকম হবে, তাদের আগ্রহ একরকম হবে। আর যারা এই বিষয়গুলো সম্পর্কে কৌতূহলী নয় বা অবগত নয়, তাদের রিয়াকশন নিশ্চয় আলাদা হবে। সে কথাটাই এখানে বলা হয়েছে, যিনি বিজ্ঞান সম্পর্কে ভালোভাবে জানেন না তিনি হয়তোবা বিষয়টি একদম উড়িয়ে দেবেন অথবা বিনা প্রশ্নে মেনে নেবেন কিংবা আলোচনা থেকে বিরত থাকবেন। কিন্তু একজন ব্যক্তি যদি জানেন যে বৈজ্ঞানিক অনেক আবিষ্কারই প্রথমে ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা হয়
তাহলে তিনি উপরোক্ত খবরটি জেনে আরও জানতে উৎসাহিত হবেন এবং আলোচনায় অংশ নেবেন। এবার আমরা তৃতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তৃতীয় বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যে বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর একজন ব্যক্তির আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি একদিকে অন্যের বক্তব্য কিংবা মত কিংবা দাবি খোলা মনে শুনবেন, অর্থাৎ গ্রহণ করতে প্রস্তুত থাকবেন, কিন্তু কোনো বক্তব্য বা দাবি বিনা প্রশ্নে বা বিচারে মেনে নেবেন না বা গ্রহণ করবেন না, যাচাই বাছাই করেই তা গ্রহণ করবেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের দেশে যেটা দেখা যায় যে অনেক সময় কোনো একটা এলাকায় একজন ওঝাকে পাওয়া যায় যিনি ঝাড়ফুঁকের মাধ্যমে রোগীদের চিকিৎসা করে থাকেন। তাই এইটা শুনে দলে দলে মানুষ আসে। দেখা যায় যে যারা আসছে তাদের মধ্যে হয়তো বা 100 জনের একজন আল্লাহর অশেষ রহমতে আপনা আপনি ভালো হয়ে গেছেন। ওই একজনকে ভিত্তি ধরেই হয়তো বা টোটাল বিষয়টাকে মূল্যায়ন করা হয় এবং এর এই ঝাড়ফুঁকের কোনো বৈজ্ঞানিক ভিত্তি যারা বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর, তারা যদি সেখানে কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে না পান, তিনি কিন্তু ওইখানে ঝাড়ফুঁকের মাধ্যমে নিজের কিংবা তার পরিবারের চিকিৎসা সদস্যদের চিকিৎসা নেবেন না বা অন্য মানুষকে উপদেশও দেবেন না যে ওইখান থেকে চিকিৎসা গ্রহণ করো। এইরকম বিষয়টা হচ্ছে এইরকম। আর একটা যে সমস্যা শনাক্ত করে অনুসন্ধান করে তথ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ একজন বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর মানুষের অন্যতম বৈশিষ্ট্য। যে এইটা আমরা অহরহই দেখতে পাই যে সাধারণত আমরা যদি উদাহরণ হিসাবে যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন বা শখ করে ফলের বাগান, সবজি বাগান করে থাকেন, তাদের কথাই বলি যে তারা যদি দেখতে পান যে তাদের বাগানে বা গাছে লাগানো গাছে আশানুরূপ ফসল হচ্ছে না, তখন কিন্তু তারা অন্য বাড়িতে কেন ফসল ভালো হচ্ছে এই বিষয়গুলো অনুসন্ধান করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। যেমন দেখা গেল যে পাশের একটা বাগানের মালিক বা সবজি উৎপাদনকারী বা ফল উৎপাদনকারী, উনি ওনার বাগানে নিয়মিত বিভিন্ন ধরনের সার দিয়ে থাকেন এবং তার বাগানে অনেক ফসল উৎপাদন হয়। এই যে জ্ঞানটা সেখান থেকে কালেক্ট করে সে যখন তার নিজের বাগানে প্রয়োগ করে এবং ভবিষ্যতে দেখতে পায় যে তার বাগানেও ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বা আলো বাতাসের ব্যাপারটা বা মাটির উর্বরতার জন্য জৈব সারের ব্যাপারটা, এই বিষয়গুলো অনুসন্ধান করে যখন সে কাজে প্রয়োগ করবে তখন আমরা তাকে বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর মানুষ হিসেবে আমরা বলতে পারি। আর সর্বশেষ বৈশিষ্ট্য আমরা বলেছি যে এরকম যে একজন বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর মানুষ তার চারপাশের পরিবেশ, নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মঙ্গলের ব্যাপারে বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে অবশ্যই বিজ্ঞানের জ্ঞান অর্জনে আগ্রহী হতে হবে, তাকে অনুসন্ধানী হতে হবে, তাকে বৈজ্ঞানিক ইস্যুতে আলোচনায় অংশগ্রহণে সক্ষম হতে হবে এবং অন্যদের দাবিকৃত বক্তব্য প্রশ্ন করে যাচাই করতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা টেলিভিশন বা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রতিনিয়ত দেখতে পাই যে বিভিন্ন ধরনের দুধ কিংবা ড্রিঙ্কস খেলে পারে শিশুদের
বৃদ্ধি দ্রুত হয়। এটা কি কোনো ল্যাবরেটরিতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শিশুদের উপরে রিসার্চ করে এই তথ্যটা সরবরাহ করা হয়েছে? এবং এই তথ্যটা কি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য? একজন বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর ব্যক্তি কিন্তু এই প্রশ্নগুলোকে সামনে রেখেই যে তিনি এই সমস্ত ড্রিঙ্কস বা দুগ্ধজাত দ্রব্য তার সন্তানকে খাওয়াবেন কিনা তিনি কিন্তু যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেবেন। তো আমরা 5টা বৈশিষ্ট্য এখানে আলোচনা করলাম। তো এইবার আমরা এক নজরে এই বৈশিষ্ট্যগুলো আমরা ভিত্তিতে বলতে পারি যে বৈজ্ঞানিক সাক্ষরতা অর্জনের জন্য একজন মানুষের যা দরকার সেগুলো হচ্ছে যে জ্ঞানের দিক থেকে যে বিজ্ঞানের জ্ঞান তথা বিজ্ঞানের ধারণা তথ্য সূত্র ইত্যাদি এবং বিজ্ঞান কীভাবে কাজ করে সেই সম্পর্কে জ্ঞান, মানে এই জ্ঞানটা অবশ্যই প্রাথমিক জ্ঞান হলেই হবে আর কি। দ্বিতীয়টা যে তার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, যে বিজ্ঞানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিংবা অবশ্যই আগ্রহ থাকতে হবে। এটা তার দক্ষতা কেমন হবে, যে সমস্যা সমাধান দক্ষতা, প্রক্রিয়াকরণের দক্ষতা, অনুসন্ধান করার দক্ষতা ইত্যাদিগুলো বৈজ্ঞানিকভাবে সাক্ষ্য ব্যক্তিদের মধ্যে থাকবে। আর সর্বশেষ যেটা বলা হচ্ছে যে বৈজ্ঞানিক মূল্যবোধ, অনুসন্ধিৎসা কিংবা কৌতূহল, যাচাই প্রবণতা, প্রশ্ন করার মানসিকতা, পর্যবেক্ষণলব্ধ উত্তর উপর নির্ভর করার মনোভাব ইত্যাদি। তো আমরা যদি সংক্ষেপে বিষয়টা বলতে চাই যে বৈজ্ঞানিক সাক্ষরতা, তাহলে এইভাবে বলা যায় যে বৈজ্ঞানিকভাবে সাক্ষর হতে হলে একজন মানুষকে বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের সাথে সাথে তার বিজ্ঞানের প্রতি আগ্রহ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং সবশেষে তাকে কিছু বৈজ্ঞানিক মূল্যবোধ অর্জন করতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধগুলো অর্জন করেই কেবল একজন মানুষ বিজ্ঞান মনস্ক ও বৈজ্ঞানিকভাবে সাক্ষর হতে পারে। তো আমরা যারা টিচিং প্রফেশনে আসছি তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে আমাদের ভাষাগত সাক্ষরতা, গাণিতিক সাক্ষরতা ইত্যাদির পাশাপাশি শিক্ষার্থীদের বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর করে গড়ে তোলা, তাদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিজ্ঞানের প্রতি যাতে ইতিবাচক হয় এবং এই সমস্ত জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ইত্যাদিকে কাজে লাগিয়ে শিক্ষার্থী তার নিজের জীবনকে যেমন ঝুঁকি মুক্ত বা ঝুঁকি প্রশমনে সহায়তা করে, পাশাপাশি তার প্রকৃতি, তার পরিবেশ, তার আশেপাশের মানুষগুলোকেও যেন প্রাকৃতিকভাবে নিরাপদ করার লক্ষ্যে কাজ করতে পারে। এই লক্ষ্যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকেও বৈজ্ঞান মনস্ক করব, বৈজ্ঞানিকভাবে সাক্ষ্য করব। তো এতক্ষণ সকলে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।